আপনারা দেখছেন স্যান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য। নমস্কার, স্যান্দন টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। রবিবার সকালে রীতিনীতি মেনে শুরু হলো সম্প্রীতির উৎসব। শত শত মানুষের উপস্থিতিতে 7 দিন ব্যাপী এই খার্চি পূজার উদ্বোধন হয়। এদিন খার্চি মেলা ও উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি মেলার এবছরের থিমের প্রশংসাও করেন। রাজ্যের অন্যতম ঐতিহ্যবাহী উৎসব খার্চি পূজা প্রতি বছর আষাঢ় মাসের শুক্লাষ্টমী তিথিতে চিরাচরিত প্রথা অনুযায়ী 14 দেবতার বিগ্রহগুলিকে মন্দিরে পুজো করা হয়। 1707 সালে খয়েরপুর পুরাতন আগরতলায় চতুর্দশ দেবতা মন্দিরে খার্চি পূজা শুরু হয়। এবছর 265 বছর হয়েছে খার্চি পূজার। তারপর 1984 সালের 15 অক্টোবর থেকে এই উৎসবের দায়িত্ব নেয় সরকার। প্রতিবছর আষাঢ় মাসে শুক্লাষ্টমী তিথিতে হাভেলির চতুর্দশ দেবতা বাড়িতে এই পুজো শুরু হয়। একইভাবে রবিবার সকালে 5:45 স্নানযাত্রার পর 7:30 নাগাদ পুজো শুরু হয়। উলুধ্বনি, শঙ্খধ্বনি, ধূপ, মোমবাতি জ্বালিয়ে প্রচুর ভক্তরা মঙ্গল কামনায় দেবদেবীকে দর্শন করতে হাজির হয়। সপ্তাহব্যাপী এই উৎসবকে ঘিরে পুরাতন হাভেলি উৎসবের রূপ নেয়। পরে মুখ্যমন্ত্রীর হাত ধরে সকাল 11:30টায় মেলা ও প্রদর্শন এর সূচনা হয়। সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রাক্তন মন্ত্রী রামপ্রদ জমাতিয়া, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়ক রতন চক্রবর্তী। মেলা শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, এবছর খার্চি পূজার থিম হল সবুজায়ন। এই ধরনের থিম রাখার মূল উদ্দেশ্য হল প্রকৃতির প্রতি ভালোবাসা এবং আগ্রহ প্রকাশ করা নির্ণয় করা হয়েছে। রাজন্য শাসিত আমলে প্রকৃতির প্রতি রাজাদের ভালোবাসা ছিল অন্যতম। সেদিকে বিচার করে এই ধরনের থিম অত্যন্ত প্রশংসনীয়, কারণ প্রকৃতির সাথে আমাদের সম্পর্ক না থাকলে অস্তিত্ব বলীন হয়ে যেত। তাই বর্তমান প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকারও সে দিশায় চলছে। এ পূজার বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, অষ্টধাতুর তৈরি 3টি মূর্তির পূজা সব সময় হয়। শুধুমাত্র বছরে এই একটা সময় সবগুলো মূর্তি পূজা করা হয়। এ পরম্পরা তখনই রক্ষা করা যাবে যখন আমাদের পরবর্তী প্রজন্মকে এ বিষয়ে অবগত করা যাবে। এ মেলা নিয়ে জাতি ও জনজাতি সব অংশের মানুষের মধ্যে আরো বেশি মেলবন্ধন হবে। সাথে রাজন্য বর্গের যারা রাজারা ছিলেন তারা কিন্তু প্রকৃতিকে শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, পূজা করতেন। সেটা আমরা আজকের এই যে আলোচনার মধ্যে আমরা সেটা উঠে এসছে। আমরাও সেই দিশায় আমরা চলছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজিও সেই দিশায় চলেন। এবং এখানে আমরা জানি যে 14 দেবতার মধ্যে 3 জন দেবতা আছে, তাদের নিয়মিত পুজো পার্বণ করা হয়। এবং আজকের দিনে বাকি যে দেবদেবীরা আছেন তাদেরকে বের করে তাদেরকে এই পুজো এই 7 দিন সমানে পূজিত হয়। তো সেইগুলোর ইতিহাস আমরা আমাদের যে নেক্সট জেনারেশন আছে তাদেরকে আমাদের বলতে হবে, ওনাদের জানাতে হবে যে পূর্ণ বয়াব যে মূর্তি সেটা কিন্তু এখানে পূজিত হয় না, শুধু মস্তকের এখানে পুজো হয়। এবং সেটা অষ্টধাতুর মূর্তি, এবং সেটাকে আমরা পূজা করি। এবং সেইগুলো আমাদের এই যে পরম্পরা আমরা তখনই বাঁচাতে পারবো যদি আমাদের নেক্সট জেনারেশন তাদেরকে আমরা সমস্ত ইতিহাস আমরা খুলে ধরি। এবং আজকে এখানে যারা উপস্থিত আছেন জাতি জনজাতি সবাইকে আমি বলবো, আমাদের মধ্যে এই ধরনের যে মেলা, এই ধরনের যে সংস্কৃতি, এই ধরনের যে পরম্পরা, সেটাকে আমরা একসাথে যদি এই মেলাতে যে মেলবন্ধন হয়, আমরা এই জাতি জনজাতির যে আমাদের ভ্রাতৃত্ববোধ সেটা আরও সুদৃঢ় হবে। এবং এই যে খার্চি উৎসব উপলক্ষে সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। এদিকে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার জানিয়েছেন, এই ঐতিহ্যবাহী মেলার শান্তি ও ঐক্যবদ্ধতা বজায় রাখতে 5 কোম্পানির টিএসআর জওয়ান, 2 শতাধিক পুলিশ দায়িত্বে থাকবেন। তিনি আশা ব্যক্ত করে বলেন, মানুষ পুরোপুরি নিরাপত্তার সাথে এই পূজা ও মেলা উপভোগ করতে পারবে। देखिए, मेला के लिए लगभग 5 टीएसआर की कंपनीज मोबिलाइज की गई हैं और साथ साथ 200 से ऊपर स्टेट पुलिस के लोग भी होंगे।
इसके साथ साथ 150 स्काउट्स एंड बॉयज़ एंड स्काउट्स से भी हमने लोगों को मोबिलाइज किया है क्राउड कंट्रोल करने के लिए, और मेला कमेटी के भी वॉलंटियर्स हैं। तो अगर आप सिक्योरिटी के हिसाब से देखें तो बहुत ही पुख्ता सिक्योरिटी की गई है। साथ ही साथ आज के बंद को लेके भी पुलिस की तरफ से आपने भी ऑब्जर्व किया होगा, नाकाओं पे कहीं कहीं पे सिक्योरिटी अवेलेबल है, पेट्रोलिंग व्हीकल्स अवेलेबल हैं, और मैं देख सकता हूं कि आम नागरिक जो है वो काफ़ी संख्या में मौजूद हैं, खासकर मंदिर के अंदर जो दर्शालु हैं। और साथ साथ जितने भी हमने स्टॉल प्लान किए थे 800 के आसपास स्टॉल, वो सारे के सारे फुलफिल हो गए हैं। उम्मीद करता हूं कि आने वाले 7 दिनों में लोग सेफ और सिक्योर माहौल में इस पूजा का आनंद लेंगे। অপরদিকে মেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী সকলকে আইন শৃঙ্খলা মেলে চলার আহ্বান জানান। পাশাপাশি সকলকে নিজেদের মূল্যবান সামগ্রীর প্রতি নজর রাখার জন্য বলেন। তিনি আরও জানান, গত বছরের তুলনায় এবছর মেলায় দর্শনার্থীদের সংখ্যা বৃদ্ধি পাবে। আগে এই পূজা ছিল জনজাতিদের, এখন এই পূজা হয়েছে সার্বজনীন। মহারাজের আমল থেকে চলে আসা এই ঐতিহ্যবাহী পূজায় বহু মানুষের সমাগম ঘটে। ত্রিপুরায় রাজার আমল থেকে এই পূজা শুরু হয়েছে। এরপর পরম্পরায় মানুষ এই পূজা সমবেত হচ্ছেন। এ পূজার প্রধান পুরোহিত চিন্তায়, উনার নাম দুর্গা মানিক দেববর্মা। তিনি এ পূজার সূচনা করেন প্রতি বছর। রাজ্যের মহারাজা কৃষ্ণ মানিকের সময় 1761 থেকে 1764 খ্রিস্টাব্দে পাথরের মস্তকের পরিবর্তে ধাতু দিয়ে তৈরি 14টি মস্তক নির্মাণ করে পূজার ব্যবস্থা করা হয়েছিল। রবিবার সকাল থেকে মেলা প্রাঙ্গণে হাজির হয় ছোট ও মাঝারি ব্যবসায়ীরা। মন্দির চত্বরে সামিল হয় জাতি জনজাতি সব অংশের মানুষ। এদিন খার্চি পূজা শুরু হওয়ার পর 14 দেবতা দর্শন করতে যান তীব্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তিনি মঙ্গল কামনা করেন। শ্যামল টিভি। শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলল এক 7ম শ্রেণীর ছাত্রী। ঘটনার বিবরণে জানা যায়, গত বৃহস্পতিবার 7ম শ্রেণীর ছাত্রীকে চুরি করার মিথ্যে অভিযোগ দিয়ে বিমল দেবনাথ নামে এক শিক্ষক তাকে শ্লীলতাহানি করে। অভিযুক্ত শিক্ষক কমলপুর মহকুমার অন্তর্গত সালেমা কলোনি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী এবং তার মা জানায়, গত বৃহস্পতিবার সে স্কুলে যাওয়ার পর তাকে চোর অপবাদ দিয়ে অসভ্যভাবে ছাত্রীর পোশাক খুলে তাকে তল্লাশি করে, কিন্তু কোনো কিছু উদ্ধার করতে পারেনি। তারপরও তাকে চোর বলে অভিযুক্ত শিক্ষক প্রতিনিয়ত মানসিকভাবে ব্যতিব্যস্ত করে তুলছে। এর প্রতিবাদে ছাত্রী এবং তার পরিবার আইনের দ্বারস্থ হতে চলেছে। তবে গোটা বিষয়টি পুলিশের তদন্ত সাপেক্ষে। আসলে শিক্ষক শ্লীলতাহানি করেছে নাকি শিক্ষকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে, গোটা বিষয়টি পুলিশের তদন্তে বের হয়ে আসবে বলে মনে করছে স্কুলের অন্যান্য ছাত্রছাত্রী ও অভিভাবক মহল সহ শিক্ষক শিক্ষিকারা। আপনার মেয়ের সাথে কি ঘটনা হয়েছে? আমার মেয়ের সাথে আমার মেয়ে স্কুল আইসে পরে স্যারে বইটাছে সুর, কিন্তু আমার মায়ের ব্যাগ শরীরে কোনো টাকার চিহ্ন পাইছে না, চুরি পাইছে না, তবুও স্যারে খালি সুর ওখানে সুর করছে পরে আমার মেয়েকে কান্দাকাটি করছে। আমরা কি বিষয়ে কাঁদছে? কইছে আমার মাস্টারে তার স্কার্ট খুলছে, বেল্ট খুলছে, খুললেও পাইছে না, তবুও স্যারে খালি সুর আইছে কয়ে তবুও এমন চলছে আর শিকার হয় না স্যার। আচ্ছা আচ্ছা, এই ঘটনাটা কবে হয়েছে? ঘটনা গত বৃহস্পতিবার হয়েছে। কোন স্যার করছে ঘটনাটা? বিমল স্যার। আচ্ছা, এটা কোন স্কুল? কলোনি স্কুল। রেললাইনের পাশ থেকে উদ্ধার অটো চালকের মৃতদেহ। পরিবারের অভিযোগ, দুর্বৃত্তদের দ্বারা অটো চালক প্রমোদ কুমার বিশ্বাস খুন হয়েছে। কারণ শেকেরকোট রেল লাইনের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় রাত 1টা নাগাদ উদ্ধার হয়েছে। দোষীদের গ্রেপ্তারের দাবি জানালেন মৃত অটো চালকের পরিবার। রাজধানীর আমতলী থানা এলাকার বাসিন্দা প্রমোদ কুমার বিশ্বাস। পেশায় তিনি একজন অটো চালক। নাগেরজোলা শেকেরকোট সড়কে তিনি অটো চালান দিনের বেলায়। রাতের বেলায় রেল লাইন নৈশ প্রহরীর কাজ করেন। অন্যান্য দিনের নেই শনিবার বিকেল 5টার পর নৈশ প্রহরীর কাজে যাওয়ার জন্য তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। প্রমোদ কুমার বিশ্বাসের স্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, সন্ধ্যা 7টার সময় প্রমোদ কুমার বিশ্বাস ছেলের সাথে ফোনে কথা বলেছেন। গভীর রাতে একটি অজ্ঞাত মোবাইল নম্বর থেকে প্রমোদ কুমার বিশ্বাসের বাড়িতে ফোন করে জানানো হয়, শেকেরকোট রেল লাইনের পাশে রক্তাক্ত অবস্থায় প্রমোদ কুমার বিশ্বাস পড়ে রয়েছে।
দ্রুত পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে যায়। তিনি আরও জানান, ঘটনাস্থলে গিয়ে দেখতে পান প্রমোদ কুমার বিশ্বাসের নাক ও মাথার পেছন দিকে রক্ত ঝরছে। প্রমোদ কুমার বিশ্বাসের স্ত্রীর দাবি, প্রমোদ কুমার বিশ্বাসকে হত্যা করা হয়েছে। প্রমোদ কুমার বিশ্বাসের মৃত্যু স্বাভাবিক নয়। কি হয়েছিল দাদা ঘটনাটা? ঘটনাটা মারা হয়েছে। কারে মার্ডার করছে? বাইরে। নাম কি? প্রমোদ বিশ্বাস। কোন সময় বা কোন জায়গাতে আপনারা দেখছেন? শেখরকোট রেল ব্রিজের দক্ষিণে। কয়টার সময় আপনারা গিয়ে দেখছেন? আমরা একটা সময় দেখছি। গতকালকে রাত্রে কি করতো মানে তাই নিয়ে এখানে? মানে এমন দিনের বেলা গাড়ি চালাইতো আর ডিউটি করতো। আচ্ছা, আপনারা কিভাবে বুঝলেন যে ওনারা খুন করা হয়েছে? খুন করা হয়েছে যে অবস্থা গিয়া পাইছি আমরা, এই অবস্থাতে বুঝছি আমরা খুন করা হয়েছে। মানে কারা এই ধরনের ঘটনা করতে পারে ধারণা আছে এই বিষয়ে? না, এমন ধারণা নেই। বিষয়টা নিয়ে থানাতে মামলা করছেন? না, মামলা হয়েছে। তো মানে এখন কি পোস্টমর্টম হয়েছে? না, হয়েছে না। আচ্ছা, কি চাইতেছেন এখন বিষয়টা নিয়ে? আসামি যাতে ধরো করছে আমরা। মানে যে টাইমে মানে খুন হয়েছে কইতেছেন, মানে উনি কি বিয়ে শাদী করছিল? কোন জায়গাতে বাড়ি ওনার? শেখরকোট শঙ্কলা। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? প্রণব বিশ্বাস। ঘটনার খবর পেয়ে রাতের বেলায় পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। এদিকে রবিবার সকালে মৃত প্রমোদ কুমার বিশ্বাস সহ কর্মী ও পরিবারের লোকজন ন্যায় বিচারের দাবি জানাতে আমতলী থানায় ভিড় জমায়। মৃত প্রমোদ কুমার বিশ্বাসের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়। দাবি জানানো হয় ঘটনার সঠিক তদন্তক্রমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের। এখন দেখার পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে। স্যান্দন টিভি। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাদল শীলের মরদেহ শেষ শ্রদ্ধা জানালো সিপিআইএম। রবিবার সকালে 8:30 নাগাদ মৃতদেহ জিবি হাসপাতাল থেকে নিয়ে আসা হয় মেলার মাঠ সিপিআইএম রাজ্য কার্যালয়ে। সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পুলিট ব্যুরো সদস্য মানিক সরকার, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ দলীয় নেতৃত্ব ও শতাধিক কর্মী সমর্থকরা। তারা সকলে প্রয়াত বাদল শীলের মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, এটা শুধু ব্যক্তির মৃত্যু না, ত্রিপুরা রাজ্যের গণতন্ত্রের ধারাবাহিক মৃত্যু। কারণ ভারতীয় জনতা পার্টি ক্ষমতাসীন হওয়ার পর সংবিধান এবং গণতন্ত্রকে প্রায় প্রতিদিন খুন করা হচ্ছে, তা প্রত্যক্ষ করছে ত্রিপুরা রাজ্যের মানুষ। তিনি আরো বলেন, যে দল গত 1.5 মাস আগে 80% ভোট পেয়ে জয়ী হয়েছিল, সে দল এখন পঞ্চায়েত নির্বাচনে মানুষের সামনে দাঁড়াতেই ভয় পাচ্ছে। আসন্ন নির্বাচনে যে শাসক দলের কাছে একটা প্রহসন গণতন্ত্রের বলাৎকার, তারই প্রমাণ হয়েছে আজকে। উল্লেখ্য, শুক্রবার মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি বাড়ি গিয়েছিলেন। সন্ধ্যায় দোকানে আসার পর তাকে দোকান থেকে টেনে হিঁচড়ে নিয়ে যায় শাসক দলের দুর্বৃত্তরা। তারপর বাজারের মধ্যে তাকে ফেলে বিভিন্ন সশস্ত্র দিয়ে মারধর করে গুরুতরভাবে আহত করে। তারপর তাকে নিয়ে যাওয়া হয়েছিল চোত্তাখোলা হাসপাতালে। সেখান থেকে চিকিৎসক রেফার করে দেয় দক্ষিণ জেলা হাসপাতালে, কিন্তু অবস্থা সংকটাপন্ন হওয়ায় রাতের বেলা দক্ষিণ জেলা হাসপাতাল থেকে তাকে রেফার করা হয় জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল 2:35 নাগাদ তিনি প্রয়াত হন। ত্রিপুরাজ্যে গণতন্ত্রের ধারাবাহিক মৃত্যু, এই যে কমরেড বাদল শীলের যে মৃত্যু, এটা শুধু বাদল শীলের ব্যক্তির মৃত্যু না, এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতাসীন হওয়ার পর সংবিধান এবং গণতন্ত্রকে প্রায় প্রতিদিন যে খুন করা হচ্ছে, এটা তারই ধারাবাহিকতা। ত্রিপুরাজ্যের মানুষ আজকে প্রত্যক্ষ করছেন যে দল মাত্র 1.5 মাস আগের ভোটে নাকি 80% ভোট পেয়ে জিতেছেন, আর সেই দল পঞ্চায়েত নির্বাচনে জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছে। সেই নির্বাচনটা যে একটা প্রহসন, ছাপ্পা, গণতন্ত্রের বলাৎকার, এই পঞ্চায়েত নির্বাচনে প্রস্তুতি শুরু থেকে বিজেপি যা করছে তাদের আছে প্রমাণিত, এবং একজন তরতাজা যুবক তার জীবন দিয়ে এই সত্যটাকে আরও বেশি সারা দেশের সামনে নক্কারজনকভাবে বা দুঃখজনকভাবে
এটাকে তুলে ধরে। বন্ধের প্রভাব পড়ল না আগরতলা শহরে। সকাল থেকে ছিল যান চলাচল স্বাভাবিক। বন্ধ ডাকার মূল কারণ হল দুর্বৃত্তদের হাতে আক্রান্ত হয়ে জেলা পরিষদের সিপিএম প্রার্থী বাদল শীলের মৃত্যু হয় শনিবার। ঘটনার পর সন্ধ্যায় বামফ্রন্টের পক্ষ থেকে রবিবার 12 ঘন্টার বন্ধের ডাক দেওয়া হয়েছিল। বলা হয়েছিল এই বন্ধ যাতে সকলে গুরুত্ব দিয়ে মানে, কারণ শাসক দল যেভাবে রাজ্যকে পরিচালনা করার চেষ্টা করছে সেভাবে গ্রহণ করছে না রাজ্যবাসী। তাই এই বন্ধ যাতে সমর্থন করা হয় তার জন্য দলের নেতৃত্ব আহ্বান জানিয়েছিলেন। কিন্তু সকাল থেকে ছিল এক ভিন্ন রূপ। একদিকে ছুটির দিন, অপরদিকে খাঁড়চি পূজা, তাই সকাল থেকে ছিল মানুষের ব্যস্ততা। যান চলাচল ছিল স্বাভাবিক। মেলার মাঠ এলাকায় ছাত্র যুবকরা রাস্তায় নেমে গাড়ি চালকদের বাধা দিলেও কেউ বন্ধ গ্রহণ করেনি। স্বাভাবিকভাবে বাজার হাট থেকে শুরু করে দোকানপাট সবকিছুই ছিল স্বাভাবিক। বলতে গেলে আংশিক সারাও পড়েনি আগরতলা শহরে। এমনকি আগরতলা শহরের প্রধান বাসস্ট্যান্ড, নাগিরজোলা, রাধানগর সহ সব জায়গা থেকে ছিল দূরপাল্লার বাসগুলির চলাচল স্বাভাবিক। এবং দেখা যায় মানুষ সকাল থেকে বাস, অটো সহ বিভিন্ন গাড়ি নিয়ে খয়েরপুর 14 দেবতা মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়। এক প্রকারভাবে ফ্লপ হয়েছে বামফ্রন্টের ডাকা বন্ধ। পুলিশের লাঠির আঘাতে গুরুতর আহত এক যুবক। ঘটনা শনিবার রাতে ধর্মনগরের রাজবাড়ী তিলথই রোড এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, পানিসাগর থেকে ধর্মনগরে আসার সময় রাজবাড়ীর ট্রাই জংশন এলাকায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ এক বাইক চালককে বাইক দাঁড় করানোর জন্য সিগন্যাল দেয়। বাইক চালক বাইক দাঁড় করানোর সাথে সাথে পেছনের দিক থেকে আসা 2 পুলিশ কর্মী বাইক আরোহী এক যুবকের মাথায় পেছনে লাঠি দিয়ে আঘাত করে। সাথে সাথে ওই যুবক পুলিশের লাঠির আঘাতে রাস্তায় লুটিয়ে পড়ে। তখন ঘটনাস্থল থেকে বাইক নিয়ে পালিয়ে যায় বাইক চালক। ঘটনা প্রত্যক্ষ করে পথ চলতি লোকজন ঘটনার প্রতিবাদ জানায়। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ভিড় জমায় বহু লোক। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে পরবর্তী সময় পুলিশ আহত যুবককে পুলিশের গাড়িতে করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। এক প্রত্যক্ষদর্শী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনার বিষয়ে জানান। এখানে আসার পর দেখলাম যে ওটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, ওর পাও ছুলেছে, মাথা তো চোট পেয়েছে। তো তারপর বাইক চালক যে ছিল না পিছনে যে ছিল আর আমরা পুলিশকে বললাম যে আপনারা ঠিক আছে, আপনার আইনগতভাবে ঠিক আছে, আপনারা ধরতেন তো স্বাভাবিক, হেলমেট নেই না ছাড়া যে হেলমেট ছাড়া চলা সবার জন্যই ক্ষতিকারক। অ্যাক্সিডেন্টের জন্য ওরা ভালো কাজ করছে, কিন্তু এটা না যে ওরা এভাবে মেরে ধরে আটকাবে। এটাই মেইনলি যেটা আমরা। পুলিশ কি দিয়ে মেরেছিল? লাঠি দিয়ে মেরেছে। হাতে যেগুলো থাকে লাঠি। এটা কোন জায়গায় দাদা? এটা রাজবাড়ির টাটা শোরুমের পাশে। আমার নাম টিঙ্কু শীল। তা আপনি কি বলছেন যে পুলিশ তো ঠিক আছে, তাদের ভূমিকা পালন করছে, কিন্তু এইভাবে কাউকে দৈহিক আক্রমণ করাটা তো ঠিক না। এরকম করে তো অ্যাকচুয়ালি আক্রমণটা ঠিক করা হয়নি। সুন্দর মতো কি হবে, ধরলে ফাইনটা দিয়ে দেবে, ইনকোয়ারি করো ওদের জন্য, কিন্তু ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের 2 দিন ব্যাপী সম্মেলনে সমাপ্তি হয় রবিবার। নজরুল কলাক্ষেত্রে এদিনের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় কর্মচারী মহাসংঘের সহ সভাপতি শঙ্কর দেব সহ অন্যান্যরা। শঙ্কর দেব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ত্রিপুরার রাজ্য কর্মচারী সংঘের 3য় ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সম্মেলন শেষ হওয়ার পর ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের নতুন রাজ্য কমিটি ঘোষণা করা হবে। সব দিকে বিচার বিশ্লেষণ করে রাজ্য কমিটি গঠন করা হবে। সেই কমিটি আগামী 3 বছর কাজ করবে। ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের 3য় ত্রিবার্ষিক সম্মেলন আজকে 2য় দিন। এই 2য় দিনে আমাদের এই সম্মেলনে উপস্থিত রয়েছেন ভারতীয় মজদুর সংঘের সর্বভারতীয় সহসভাপতি শ্রী মহেন্দ্র প্রতাপ সিংজি, এবং ইনি ইএনসিরও প্রভারী রয়েছেন রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘের সর্বভারতীয় সভাপতি বিপিন কুমার দুবরাজি, এবং রাষ্ট্রীয় মহামন্ত্রী বিষ্ণুপ্রসাদ বর্মাজি, রাষ্ট্রীয় কর্মচারী মহাসংঘের সম্পাদিকা শ্রীমতী সুতপা কর, ভারতীয় মজদুর সংঘ প্রদেশের সভানেত্রী শ্রীমতী দেবশ্রী কলোহি সহ অন্যান্য
ভারতীয় মজদুর সংঘের পদাধিকারী এবং ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের পদাধিকারী, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন এবং ডিপার্টমেন্টাল কমিটির নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। সারা রাজ্যের সমস্ত জায়গা থেকে এখানে প্রতিনিধিরা রয়েছে। আজকে দ্বিতীয় দিনের তৃতীয় ছত্রে রাজ্য কমিটি ঘোষণা করা হবে। আপনারা জানেন, সাংবাদিক বন্ধুরা সবাই অবগত রয়েছেন যে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের সম্মেলন আজকে 5 বছর পরে হতে যাচ্ছে। বিভিন্ন প্রতিবন্ধকতার জন্য সম্মেলন হয়নি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার। আপনারা দেখছেন শান্তন টিভি, দায়বদ্ধতা যার ঐতিহ্য।